স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। টানা হরতাল আর অবরোধে চট্টগ্রাম বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যবসায়িক স্থবিরতার কারণে আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন প্রভাব পড়ায় এই অবস্থা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। আর ক্ষতি পুষিয়ে উঠতে না পেরে ব্যাংকে ঋণ খেলাপির সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বাংলাদেশের ৫৬টি তফসিলি ব্যাংকের সবগুলোরই শাখা রয়েছে। এছাড়াও রয়েছে বীমা কোম্পানি, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের অফিসও। স্বাভাবিক সময়ে এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন নগদ বাকি আর আমদানি ঋণপত্রে লেনদেন হতো অন্তত ২.৫ থেকে ৩ হাজার কোটি টাকা। চলমান অবরোধ আর হরতালে এখন এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিদিনের লেনদেন কমেছে প্রায় ৬০%। ব্যবসায়ীরা তো বিয়ার করার মতো ক্যাপাসিটি নাই। সেই কস্টের কারণে পণ্যের দাম অনেক বেড়ে যাচ্ছে এবং যেই পণ্যের দামের কারণে ওরা গিয়ে তো সেটাকে বিক্রি করে তো প্রফিট করতে পারবে না। ব্যবসায়ীরা বলছে, মহাসড়কে নাশকতার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। নাশকতার আশঙ্কায় ক্রেতা বিক্রেতা না থাকায় গুদামেই আটকা পড়ছে বিপুল পণ্য। আর এই অবস্থায় ব্যাংকিং লেনদেনও কমে গেছে। ব্যবসায়ীরা এই টাকা কিভাবে শোধ করবে ব্যবসায়ীরা নিজেই জানতেছে না। কিভাবে মালগুলো, পর্যাপ্ত মালগুলো সরবরাহ নিশ্চিত করবে, পাশাপাশি এই টাকাগুলো তুলে এনে ব্যাংকের টাকাও শোধ করবে, নিজের পুঁজি উদ্ধার করবে। এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতায় আর্থিক খাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে যাচ্ছে বলেও মনে করেন ব্যাংক কর্মকর্তারা, যা বাড়িয়ে দিবে ঋণ খেলাপির সংখ্যা। খেলাপি কখন হয় মানুষ? যখন সে দিতে পারছে না, এবং সে দিতে না পারাটা হচ্ছে একটা কারণ। যখন তার সেলস হবে না, তার যে প্রজেক্টেড গিয়ে তার যে ব্যবসার যে টার্গেট ছিল সেই টার্গেটটা ফিল আপ হবে না, অটোমেটিক্যালি সেটা তার ক্যাশ ফ্লোর উপর এফেক্ট করছে। ব্যবসায়ীরা আরো বলছে, ব্যাংক সুদের পাশাপাশি বন্দরে পণ্য আটকে থাকায় গুনতে হচ্ছে বাড়তি মাশুলও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে জানতে আমরা কথা বলবো চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও বরিশালে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে। আমরা প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাক হোসেন। মোস্তাক হোসেন, প্রথমেই জানতে চাইবো যে এই যে একটা লম্বা সময় রাজনৈতিক অস্থিরতার কারণে আপনারা কি ধরনের অভিজ্ঞতা পাচ্ছেন ব্যাংকিং ক্ষেত্রে? এটার প্রথম যে এফেক্টটা হচ্ছে, নাম্বার ওয়ান, আমাদের যারা ঋণ গ্রহীতা, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তোদের পণ্য আমদানি করেন, বিশেষ করে চট্টগ্রামের খাতুনগঞ্জ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি আমদানি করে যারা ব্যবসা করেন, পণ্য আমদানি করে, এবং সারা বাংলাদেশে ওখান থেকে এই আমদানি করা পণ্যগুলো যায়। এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, যেহেতু হরতাল অবরোধের কারণে আমাদের যারা গ্রাহক, তারা তাদের পণ্যগুলো নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছাতে পারছে না পারার কারণে কিন্তু সেলসটা কমে গেছে। এটা বলা যায় বর্তমানে 1/3 অলমোস্ট নেমে এসছে। এবং এই যে এটার কারণে তাদের একদিকে যেটা এফেক্ট হচ্ছে, তারা ব্যাংকের পাওনাটা সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না, অন্যদিকে তাদের সেই ঋণের উপরে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা তাদেরকে এই বিয়ার করতে হচ্ছে। এবং আলটিমেটলি এটার একটা লং টার্ম এফেক্ট অবশ্যই আসবে, কারণ এই ইন্টারেস্টের ভারটা তাদেরকে বইতে হবে। এই বিষয়ে কি আপনারা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন, যে এখনই গ্রাহককে জানা কোন কোন গ্রাহক কি ধরনের সমস্যায় পড়ছেন খাতওয়ারি? না, আমাদের তো প্রতিনিয়ত গ্রাহকদের সাথে যোগাযোগ রয়েছে, এবং কি অবস্থা হচ্ছে আমরা প্রতিদিনই অলমোস্ট মনিটরিং করি। এটা আমাদের ব্যাংকিং এর একটা প্রতিদিনের একটা জব। এবং এই সময় আমরা যেহেতু আরো সতর্ক, যেহেতু দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে ওনারা ওনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে আমরা আমাদের ব্যবসাকে এগিয়ে নেব, আমাদের ঋণগুলোকে আবার আদায় করতে পারবো, সে বিষয়ে আমরা আরো বেশি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি এবং প্রতিনিয়ত আমরা মনিটরিং করছি। আমরা একটু রাজশাহীতে যাব। রাজশাহীতে আছেন কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক খান। আমরা কৃষক এবং কৃষি নির্ভর যে শিল্পগুলি আছে সেইগুলির কি অবস্থা সেটা একটু জানতে চাইব। বিশেষ করে রাজশাহী অঞ্চলের কৃষকদের আমরা অনেক দেখছি যে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। আব্দুল খালেক খান, আমরা জানতে চাচ্ছি যে রাজশাহীতে কৃষি এবং কৃষক
তাদের কি অবস্থা এই হরতাল অবরোধের কারণে? ধন্যবাদ। আপনারা জানেন যে রাজশাহী কৃষি ব্যাংক মূলত এই উত্তর পশ্চিমাঞ্চলের প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করে। তা আমি বলবো যে আমাদের যে কৃষি ঋণ আদায় বিতরণ আমাদের কিন্তু সব কিছু স্বাভাবিক অবস্থায়, আমরা আমাদের কর্মকাণ্ড, সাধারণ কৃষক, আমরা তো কৃষিভিত্তিক এবং খুব রুট লেভেল পর্যন্ত আমাদের কারবার। তো আমাদের আদায় বিতরণ গত বছরের চেয়ে বেশি আছে এবং আমরা আমাদের কাজকর্ম স্বাভাবিক পর্যায়ে চালিয়ে যাচ্ছি। কৃষকরা যে ঠিক মতো দাম পাচ্ছেন না, সেইটার কোনো প্রভাব ব্যাংকে কি পড়ছে? আমরা তো কৃষকদের আদায় এবং আদায় করি, আবার তাদেরকে আমরা বিতরণও করি। তো আমাদের কাজকর্ম স্বাভাবিক। গতবারের চেয়ে আমাদের ইন্ডিকেটর ভালো। গতবারের চেয়ে আমাদের সব কিছুতেই আমাদের যথেষ্ট অগ্রগতি আছে, আদায় বিতরণ এগুলোতে। বিতরণের ক্ষেত্রেও কি আগের চেয়ে বেশি বিতরণ করা সম্ভব হবে মনে হচ্ছে এবার? আমরা গত বছরে আমাদের বিতরণ ছিল 768 কোটি টাকা কৃষি ঋণ। এবারে সেক্ষেত্রে আমাদের বিতরণ হয়েছে 825 কোটি টাকা এবং গত বছর আমাদের কৃষি ঋণ আদায় ছিল 817 কোটি টাকা। এবছরে বর্তমান চলতি বছর আমাদের কিন্তু কৃষি ঋণ আদায় 1200 কোটি টাকা, 1002 কোটি টাকা। খালেক খান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বগুড়াতে কি পরিস্থিতি সেটা জানবো। সেখানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমরা যেরকম খবর পাচ্ছি যে একটু অন্য জায়গার চাইতে আপনাদের লেনদেন এবং পরিস্থিতি অনেক ভালো খবরই পাচ্ছি, তো এটা কেন ভালো, অনেক বেশি লেনদেন হচ্ছে, এটার কি কারণ মনে করছেন বগুড়ায়? ধন্যবাদ আপনাকে। আসলে বগুড়া কর্পোরেট শাখা, বগুড়া জেলার 32টা শাখা যে সোনালী ব্যাংক রয়েছে তাদেরকে লিড করে থাকে এবং কর্পোরেট শাখাটা একটি অনলাইন ব্যাংকিং এখানে চালু রয়েছে। এখানে আমাদের যে গ্রাহক যারা আসছেন, আমার অবরোধের আগে আমার 1 জানুয়ারিতে আমার লেনদেন হয়েছিল 2334টা ভাউচার এবং 66 কোটি টাকার মতো। কিন্তু পরবর্তীতে আমার 1 ফেব্রুয়ারিতে এসে আমার 2234 ভাউচার এবং 111 কোটি টাকার প্রায় লেনদেন হয়েছে এখানে। তো আমরা এখানে এই শাখাটি যেহেতু হার্ট অফ দ্য সিটিতে অবস্থিত, আমাদের সমস্ত কাস্টমাররা এখানে আসছে এবং অনলাইন সুবিধার জন্য যারা শহরেই থাকেন তারা আমাদের কাছে আসছেন এবং আমরা স্মুথলি কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং শাখাটি ঠিক ডিসি অফিস এবং এসপি অফিসের সামনেই অবস্থিত। আমরা সব দিক দিয়েই সুরক্ষিত অবস্থায় রয়েছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। উপরন্ত আমাদের 10 ফেব্রুয়ারি থেকে সরকারের যে সৌদি আরব যাওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে এবং জনগণ যে পে অর্ডার করছে, সেখানে আমরা প্রতিদিন প্রায় 1 থেকে 2 হাজার সাধারণ লেনদেনের পাশাপাশি 1 থেকে 2 হাজার বেশি জনগণকে আমরা এই পে অর্ডার করার সুযোগ দান করে দিচ্ছি আর কি, এবং সেটাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা স্মুথলি কাজ করছি। এবং এই বগুড়া কর্পোরেট শাখা যেহেতু 32টা শাখাকে টাকা দিয়ে থাকে প্রতিনিয়ত, তো আগে যেভাবে আমরা আমাদের গাড়িতে টাকা দিতাম, সেটা এখন সেই টাকাটা আমরা যে শাখা যখন চাচ্ছে আমরা পুলিশ প্রোটেকশনে সেই টাকাটা দিচ্ছি, এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই নিরাপত্তা, টাকার নিরাপত্তা এবং ব্যাংকের নিরাপত্তা, এর জন্য কি এই সময়ে বাড়তি কোনো ব্যবস্থা আপনাদের নিতে হয়েছে? বাড়তি ব্যবস্থা আমরা যেহেতু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমরা মিটিং করেছি, সেখানে পুলিশ প্রশাসন, আমরা ব্যাংক, আমরা সবাই ছিলাম এবং সেখানে আমরা বলেছি যে যেহেতু সোনালী ব্যাংক সমস্ত ব্যাংকের টাকা দিয়ে থাকে এবং সোনালী ব্যাংকের অন্যান্য শাখাতে টাকা দিয়ে থাকে, সেই জন্য যেখানে আমাদের পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হচ্ছে আমরা পুলিশকে বলছি, পুলিশ আমাদের সাপোর্ট করছে, আর যেখানে প্রয়োজন হচ্ছে না সেখানে নিজেরাই আমরা কাজ করে যাচ্ছি। আব্দুল কুদ্দুস, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বরিশালে যাব। সেখানে আছেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিষ চন্দ্র রায়। জ্যোতিষ চন্দ্র রায়, বরিশাল অঞ্চলের ব্যাংকিং অবস্থা কি, বিশেষ করে আপনাদের এখন কি রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। বরিশাল ব্রাঞ্চে বা বরিশালে টোটাল অবস্থাটা যেটা আমি দেখতেছি, আমি আমার ব্রাঞ্চ দিয়ে বলতে পারবো, আর প্লাস যেহেতু আমার অন্যান্য ব্যাংকের সাথেও কথাবার্তা হয়,
বরিশাল ব্রাঞ্চে আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি 5 তারিখের পর যে আমার ট্রানজ্যাকশন ধীরে ধীরে প্রায় অর্ধেকের দিকে নেমে আসছে এবং মধ্য জানুয়ারির দিকে দ্বিতীয় সপ্তাহের দিকে আমি বলবো যে আমার ব্রাঞ্চের কথাটা আমি বলি যে 4 ভাগের 1 ভাগে চলে আসছে। এটা আমার দেখা। আর ধীরে ধীরে এই পরিস্থিতিটা উন্নতি হচ্ছে, কারণ লেটেস্ট যখন একটা ওই যে সরকার কর্তৃক একটা যখন সিদ্ধান্ত হলো, বিশেষ করে নাশকতাটা যখন কমে আসলো, পেট্রোল বোমা ছোড়া, মানুষ মারা, এটা যখন কমে আসলো যে 9টার পরে গাড়ি আর চলবে না, এরকম যখন একটা অবস্থা মানুষের মধ্যে একটা ধীরে ধীরে একটা আস্থা ফিরে আসছে। আমি গত 2-4 দিনে দেখতে পাচ্ছি যে আমার সেই স্বাভাবিক অবস্থাটা ফিরে আসে নাই, তবে ট্রানজ্যাকশনটা আমার অর্ধেকে পর্যায়ে ফিরে আসছে। এটা শুধু আমার ব্যাংক না, আমি 2-4 জন বন্ধুর সাথে এরকম বিভিন্ন ব্যাংকের সাথে আলাপ করছি, তাদেরও ব্যাপারটা প্রায় এরকমই। তো বরিশালে এরকমই দেখা যায় সিচুয়েশনটা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার যেটা বড় ক্ষতি হচ্ছে সেটা হলো যে আমার যে এসএমই লোন অর্থাৎ ক্ষুদ্র ঋণ এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে আমরা এসএমই লোন দিছি, সেসব ক্ষেত্রে আমার যে কারেকশনের ব্যাপারটা, তারা যদি মাল বিক্রি করতে না পারে কাস্টমারের কাছে, তাহলে আমি তাদের কাছে কি করে রিকভারি করব? এটা তো মাসিক কিস্তির লোন, অর্থাৎ মাসে মাসে তারা সেটা ঋণটা পরিশোধ করবে। এখন তারা যদি বিক্রি করতে না পারে, তাদের যেখানে সেই ইয়াটা নাই, অর্থাৎ এই কি বলে মানুষের সিকিউরিটি নেই, মানুষ মনে করে যে এই হরতাল অবরোধের মধ্যে বেরোবো কোথায়, বেরবো না, কোথায় কোথায় আবার কোথায় একটা ককটেল এসে পড়বে, আবার কোথায় আবার অ্যাক্সিডেন্ট করব, কি দরকার? এই জন্য প্রথম দিকে দেখা গেছে যে মানুষের টাকা তোলার হারটা একটু বেশি ছিল, তখন রিসিপ্টটা কম হয়ে গেছে, কিন্তু মানুষ টাকা তুলছে বেশি পরিমাণ, যার ফলে এর আগেই হয়তো লোকজন মালপত্র কিনে রাখছে, কিন্তু এখন তারা তো ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তো আর বিক্রি করতে পারতেছে না সেই হিসাবে, কাজেই তারা তো মাসিক কিস্তিটা আমাকে কিভাবে দেবে? ইতিমধ্যে আমি দেখছি যে জ্যোতিষচন্দ্র আমার রায়, অনেকগুলো মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক খান এবং মোস্তাক হোসেন, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।